আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের 11.2 নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই 1 থেকে 20 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দেখানো হয়েছে। আজ শুরু করব 21 নম্বর থেকে। 21 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? প্রথমে একটা জমির ক্ষেত্রফল দেয়া আছে, তারপর এই জমির সাথে অন্য আরেকটা জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেয়া আছে। এইখানে একটু বুঝতে অসুবিধা হয় যে প্রথম যে অনুপাতটা দেয়া আছে 3:4, এটা কিন্তু যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত না, দুইটা জমির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। আবার একইভাবে যে দ্বিতীয় অনুপাতটা দেয়া আছে 2:5, সেটা হচ্ছে দুই জমিরই প্রস্থের অনুপাত। এখানে কথা পড়ে আসলে একটু কনফিউশন তৈরি হয়ে যায় প্রশ্নটা পড়ে, যে ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, যে মনে হয় যে অনুপাতগুলো মনে হয় দৈর্ঘ্য এবং প্রস্থের, আসলে তা নয়। প্রথম অনুপাতটা হচ্ছে দুই জমির দৈর্ঘ্যের, আর দ্বিতীয় অনুপাতটা হচ্ছে দুই জমির প্রস্থের অনুপাত। তো দৈর্ঘ্যের অনুপাত, দুই জমির দৈর্ঘ্যের অনুপাত আসলে আমি এখানে সংক্ষেপে লিখেছি। দৈর্ঘ্যের অনুপাত 3:4 আর প্রস্থের অনুপাত দেয়া আছে হলো 2:5। তো আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায়। আমরা যদি দৈর্ঘ্যের অনুপাত সেটাকে অনুপাতের রাশিগুলোকে x দিয়ে গুণ করি, 3x আর 4x, অর্থাৎ একটা জমির দৈর্ঘ্য 3x হলে অন্যটার দৈর্ঘ্য হবে 4x। আবার প্রস্থের বেলাতে ওখানে যেহেতু x গুণ করেছি, এখানে আর x গুণ করা যাবে না, y ধরে নিতে পারি। প্রথম জমির প্রস্থ যদি 2y হয়, সেই ক্ষেত্রে দ্বিতীয় জমির প্রস্থ হবে 5y। তো সেটা প্রথমে ধরে নিয়ে তারপরে হিসাবটা সামনের দিকে এগোই। আমরা ধরি জমি দুইটির দৈর্ঘ্য যথাক্রমে, জমি দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3x ও 4x মিটার, এবং প্রস্থের বেলাতে জমি দুটির প্রস্থ যথাক্রমে 2y আর 5y, 2y ও 5y মিটার। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য 3x, দ্বিতীয় জমির প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y। তো 3x আর 2y গুণ করলে প্রথম জমির ক্ষেত্রফল হবে। একইভাবে 4x আর 5y গুণ করলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে xy চলকের মাধ্যমে। সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x ইন্টু 2y, 3x আর 2y গুণ 3 দুগুণা 6 xy বর্গ মিটার। একইভাবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল, সেটা হবে 4x আর 5y এর গুণফল, 4x ইন্টু 5y, 4×5 xy। তো জমি দুইটার ক্ষেত্রফল আমরা xy এর মাধ্যমে বের করেছি, x এবং y চলকের মাধ্যমে। প্রথম জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, সেটা প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই 6xy এর মান হচ্ছে 432। তো সেটাকে একটা সমীকরণ ধরে প্রথমে আমরা সেখান থেকে xy এর মান বের করব। এরপর xy এর মান, এই যে দ্বিতীয় জমির যে ক্ষেত্রফল, সেখানে বসিয়ে দিলেই দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো বাকি কাজটা সহজ। আমরা লিখব যে প্রশ্ন মতে প্রথম জমির ক্ষেত্রফল xy এর মাধ্যমে যেটা, সেটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে যেটা 432 এর সমান। তাহলে xy = 6টা এই পাশে এনে ভাগ, 432 কে 6 দিয়ে ভাগ, অর্থাৎ xy = 6 হচ্ছে 6 এর সাথে 42
1 2 12 এর মধ্যে 6 2 বার xy এর মান হচ্ছে 72। xy এর মান যেহেতু 72, তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 20xy, অর্থাৎ 20 এর সাথে xy গুণ। তো 20 আর xy এর মান 72 গুণ করে দিলেই দ্বিতীয় জমির ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং দ্বিতীয় জমির ক্ষেত্রফল 20xy, xy মানে হচ্ছে 72, গুণ করলে 2 দুগুণা 4, 7 দুগুণা 14 আর একটা 0 বর্গ মিটার। তো এই হচ্ছে দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল, অর্থাৎ 21 নম্বর প্রশ্নটার আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। জেমি আর সিমি দুইজন একটা ব্যাংক থেকে একই দিনে একই হারে 10% হার মুনাফায় কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ ঋণ নিয়েছে। তো একজন 2 বছর পর, অর্থাৎ জেমি 2 বছর পর মুনাফা আসল সহ যেই টাকা পরিশোধ করে, সিমি হচ্ছে 3 বছরে ঠিক একই পরিমাণ অর্থ মুনাফা আসলে পরিশোধ করে। তাহলে তাদের ঋণের অনুপাত কত? আলাদাভাবে কিন্তু দুইজনের ঋণের পরিমাণ বের করতে বলা হয়নি, তাদের ঋণের অনুপাত বের করতে হবে। তো আমরা যদি একজনের ঋণ x টাকা আর একজনের ঋণের পরিমাণকে y টাকা ধরে নিই, তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে x:y। তো এখন জেমি ঋণ নেয় x টাকা আর সিমি ঋণ নেয় হচ্ছে y টাকা, আমরা ধরে নিয়েছি। ঋণের হার, এখানে মুনাফার হার 10% দেয়া আছে, সরল মুনাফার কথা বলা আছে। 2 বছর হচ্ছে যে জেমির ক্ষেত্রে 2 বছর সময়ের কথা বলা আছে। 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, তো 2 বছরে তার মুনাফা আসল কত হয় সেটা বের করব। জেমি যেটা ঋণ নিয়েছে, এই ক্ষেত্রে জেমির এই ঋণটা হচ্ছে আসল হিসাবে বিবেচনা করতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি যে 10% হারে x টাকার হচ্ছে 2 বছরের মুনাফা আসল, মুনাফা আর আসল যোগ করলে হচ্ছে মুনাফা আসল হয়। আসল মানে হচ্ছে P আর মুনাফা মানে PNR। একটু সূত্র আকারে যদি লিখি, P কমন নিয়ে এইভাবে করে লিখতে পারি 1 + NR, এভাবেও লেখা যায় একবারে। P মানে হচ্ছে আসল, এই ক্ষেত্রে হচ্ছে সেটা x টাকা, 1 + NR, N হচ্ছে 2 আর R হচ্ছে 10%, 10%, অর্থাৎ 10/100। তো এটা যদি হিসাব করা হয়, 10 আর 100 ভাগ করলে 0.1, 2 এর সাথে গুণ করলে 0.2 হবে, 1 এর সাথে যদি যোগ করে দেই 1.2 হবে সব মিলে। তার সাথে x টাও যদি গুণ করে দেই তাহলে 1.2x, এত টাকা। মুনাফা আসলে হচ্ছে 1.2x টাকা পরিশোধ করবে, যেখানে x হচ্ছে তার ঋণের পরিমাণ জেমির ক্ষেত্রে। একইভাবে আমরা সিমির হিসাবটা বের করব। উপরের অংশটা এখন একটু মুছে দেই। সিমি হচ্ছে y টাকা ঋণ নিয়েছে, আমরা ধরে নিয়েছি মুনাফার হার দুজনের ক্ষেত্রে একই, অর্থাৎ 10%। আর 3 বছর পর সেই মুনাফা আসলে হচ্ছে একই পরিমাণ ঋণ শোধ করে, সেই কথা বলা আছে প্রশ্নে। তো 3 বছরে সিমির মুনাফা আসলে কত হবে বের করব সেটা। 10% হারে y টাকা, সিমি যে y টাকা ঋণ নিয়েছে সেই y টাকার 3 বছরের মুনাফা আসল, 3 বছরের মুনাফা আসল। সূত্রটা আবার লিখে নিতে পারো অথবা একবারে মান বসিয়ে দিতে পারো। আমি এখানে যে P কমন নিয়ে 1 + NR পেয়েছিলাম সেটা লিখলাম। P হচ্ছে এই ক্ষেত্রে y টাকা, 1 + N হলো এখন 3 বছর, 3।
আর আর আগের মতোই 10%, অর্থাৎ 10/100। তো এটা 3×30, 100 দিয়ে ভাগ করলে 0.3, 1 এর সাথে যোগ করে দিলে 1.3, তার সাথে y গুণ করে দিলে 1.3y টাকা। এই হচ্ছে সিমি মুনাফা আসলে যেই টাকা শোধ করবে 3 বছর পর সেটার পরিমাণ। জেমি হচ্ছে 1.2x আর সিমি হলো 1.3y। প্রশ্নে বলা হয়েছে যে তারা সমান পরিমাণ, একজন 2 বছরে যেই টাকা শোধ করে আর একজন 3 বছরে সেই টাকা শোধ করে। তো দুইজনের যে মুনাফা আসল সেটা হিসাবে তাহলে সমান হওয়ার কথা। আমরা লিখি যে প্রশ্ন মতে 1.2x is equal to 1.3y। x টাকে এই পাশে রেখে এই y টা যদি এই পাশে আনি, y এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে x এর সাথে ভাগ হয়ে যাবে। এইদিকে 1.3 এর সাথে এই 1.2 ডান পাশে এনে ভাগ করে দিই। একটু আমি ভাগটা মানে এই হিসাবটা একটু ডান পাশে সংক্ষেপ করে দিই। উপর নিচে দুইটা পদেই দুইটা সংখ্যাতেই যেহেতু এক ঘর আগে দশমিক আছে, দশমিক তুলে দিতে পারি সোজা সাপটা হিসাব। এক ঘর আগে দশমিক থাকলে সমান সংখ্যক ঘর আগে দশমিক থাকলে উপর নিচ থেকে দশমিকটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে 13/12 হয়। আর যদি বিষয়টা মনে না থাকে, কনফিউশন যদি তৈরি হয়, তাহলে একটু দশমিক তোলার জন্য যে আমরা দশমিকের জন্য যে কয়টা সংখ্যা থাকে দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকে সে কয়টা শূন্য হয় সেই হিসাবটা করেও দেখাতে পারো। তো x/y ইজ ইকুয়াল টু হচ্ছে 13/12। x/y এর মানেই তো x/y, আর 13/12 মানে 13:12। তো এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। x মানে হচ্ছে জেমির হচ্ছে ঋণের পরিমাণ আমরা ধরেছিলাম, আর y হচ্ছে সিমির ঋণের পরিমাণ। তো তাদের ঋণের অনুপাত 13:12। শেষে এইভাবে করে আনসারটা লেখা যাবে না, শেষের প্রশ্ন xy তো আমাদের ধরে নেওয়া চলক, তো শেষে কথা দিয়ে লিখতে হবে যে তাদের ঋণের অনুপাত 13:12। বন্ধুরা, পরের যে প্রশ্নটা আছে একটা সৃজনশীল অঙ্ক, বলা হয়েছে 23 নম্বর অঙ্কটা। একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের লেখো। ক নম্বর প্রশ্নটা একটু কেমন যেন আসলে ক নম্বর হিসাবে প্রশ্নটা আমার কাছে ঠিক লাগছে না। ত্রিভুজটা অঙ্কন করতে গেলে বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের জানতে হবে, যদিও অনুপাত থেকে একটা ধারণা পাওয়া যায়, আনুপাতিক একটা চিত্র আঁকা সম্ভব, কিন্তু এরপর যে কোণ ভেদে ত্রিভুজটি কি ধরনের সেটা নির্ণয় করতে গেলে অবশ্যই বাহুগুলোর প্রকৃত দৈর্ঘ্য জেনে তারপরে কোণ ভেদে ত্রিভুজটা কি ধরনের সেটা হিসাব করতে হবে। তো এটা বেশ বড় একটা অঙ্ক হয়ে যায়, ক নম্বর হিসেবে আসলে যায় না আসলে। তো যাই হোক, প্রশ্নে এমন যদি থাকে আমাদের সেটা সমাধান করতে হবে। ত্রিভুজের 3 বাহুর অনুপাত 5:12:13 দেয়া আছে, আর পরিসীমা দেয়া আছে 30 সেন্টিমিটার। তো বাহুগুলোর অনুপাত এটা আমরা জানি যে অনুপাতের রাশিগুলোর সাথে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যায়। তো সেই নির্দিষ্ট সংখ্যাটা কত সেটা আমরা x ধরে নিতে পারি। আমরা ধরি যে ত্রিভুজের বাহুগুলো ত্রিভুজের বাহুগুলো x দিয়ে গুণ করছি, তাহলে একটা হচ্ছে 5x, একটা 12x, আর একটা তাহলে হবে 13x সেন্টিমিটার। প্রথমে ত্রিভুজটা অঙ্কন করার কথা বলা হয়েছিল, আমি ত্রিভুজটা পরে আঁকছি, ইচ্ছে করলে আগেও আঁকতে পারো সেটা। 5:12:13 এই সংখ্যাগুলো দেখে আসলে বোঝা যায় যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহুগুলো এরকম 5:12:13, যদিও এটা অনুপাত, কিন্তু অনুপাত আর আসল যে ত্রিভুজের দৈর্ঘ্যটা সেই অনুপাতটা একই অনুপাতে সেটা পরিবর্তিত হবে। তো তার মানে এটা সমকোণী ত্রিভুজই হবে। ত্রিভুজের বাহুগুলো 5x, 12x আর 13x আমরা ধরে নিচ্ছি। তো বাহুগুলোর যোগফল মানে হচ্ছে পরিসীমা প্রশ্নে দেয়া আছে 30। প্রশ্ন মতে 5x, 12x আর হচ্ছে 13x যোগ করলে 30 সেন্টিমিটার হওয়ার কথা। 13 আর 12 25, 5 30, 30x
30x ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তার মানে x ইজ ইকুয়াল টু 30 ওই পাশে নিয়ে যদি ভাগ করে দেই হবে 1। x এর মান যদি 1 হয় তাহলে এই যে x এর মান যদি 1 বসানো হয় তাহলে বাহুগুলো আসলে অনুপাত যা ছিল সেগুলোই বাহুগুলোর প্রকৃত দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 অক্ষে 13 সেন্টিমিটার। সুতরাং বাহুগুলোর দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য এখানে 1 বসিয়ে গুণ করে করে হিসাব করে দেখাচ্ছি না, এমনিতে এটা ক নম্বরের প্রশ্ন হিসাবে বেশ বড় একটা অঙ্ক। বাহুগুলোর দৈর্ঘ্য 5, 12 ও 13 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্য বের করলাম আমরা, কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে বলে নাই, বলেছে যে কোন ভেদে ত্রিভুজটা কি ধরনের। তো সেইটা বোঝার জন্য আমরা প্রথমে বাহুগুলোর দৈর্ঘ্য বের করলাম। এখন যেমনটা প্রথমে বলছিলাম, এটা আসলে সমকোণী ত্রিভুজ, বাহুগুলো দেখে, অনুপাতটা দেখেই সেটা অনুমান করা যাচ্ছে। তো সমকোণী ত্রিভুজ সেটা যদি প্রমাণ করতে চাই যে বড় বাহু যেটা সেটা অতিভুজ হবে, আর বাকি দুইটা বাহু যদি সমকোণী ত্রিভুজ হয় তো এটা অতিভুজ হবে, আর বাকি দুইটা বাহু লম্ব এবং ভূমি। আমরা পিথাগোরাসের সূত্রানুসারে জানি যে এই দুই বাহুর বর্গের যোগফল, এই ক্ষেত্রে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, সেটা যদি এই 13 স্কয়ারের সমান হয় অর্থাৎ অতিভুজের বর্গের সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে পিথাগোরাসের সূত্রানুসারে। 5 স্কয়ার করলে 25, 12 স্কয়ার করলে 144 হয়, একবারে আমি হিসাব করে দিচ্ছি 169, আবার 13 স্কয়ার সেটাও 169। তার মানে এই বাহু দুইটার বর্গের যোগফল 13 স্কয়ারের সমান, অর্থাৎ পিথাগোরাসের সূত্রানুসারে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো বলা হয়েছিল কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের, তো কোন ভেদে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু আমরা বের করেছি, এখন যদিও একই দৈর্ঘ্য নিয়ে, মানে একদম হুবহু একই দৈর্ঘ্য নিয়ে আমাদের চিত্র আঁকার প্রয়োজন নাই, একটা আনুপাতিক চিত্র আমরা এঁকে দিতে পারি। এক বাহু হচ্ছে 12, এক বাহু 5, তো 12-র তুলনায় 5 অনেক ছোট হবে, অর্ধেকেরও কম। আর এক বাহু হচ্ছে যেটা অতিভুজ সেটা হচ্ছে 13, সেটা অতিভুজ সবসময় বড় হয়। এই হচ্ছে সমকোণ, এই বাহুটা তাহলে অতিভুজ অর্থাৎ 13 সেন্টিমিটার, এটা হলো 5, এটা হচ্ছে 12। যে ত্রিভুজটা আঁকতে বলেছিল আমরা সেটা শেষে আঁকলাম, ইচ্ছা করলে শেষে আঁকতে পারো অথবা প্রথমে আঁকতে পারো, কিছুই যায় আসে না তাতে। তো এটা ক নম্বর প্রশ্ন ছিল। এরপর খ নম্বরে বলা হয়েছে যে বৃহত্তর বাহুকের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকের প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা যত পেঁচালো, যতখানি দীর্ঘ বলে মনে হচ্ছে, আসলে এটার আনসারটা তার তুলনায় অনেক কি সহজ। বলা হয়েছে যে এই ত্রিভুজের বৃহত্তম বাহুকের দৈর্ঘ্য আর ক্ষুদ্রতম বাহুটাকে প্রস্থ ধরে, ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে 13 আর ক্ষুদ্রতম বাহু হলো 5। তো এগুলোকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরার কথা বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের। আমরা লিখি যে প্রশ্ন মতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সেটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের সমান অর্থাৎ 13 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 5 সেন্টিমিটার। প্রশ্নটা আবার যদি দেখি একটু, বলা হয়েছে যে বৃহত্তম বাহুকের দৈর্ঘ্য আর ক্ষুদ্রতম বাহুকের প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই আয়তক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণের সমান বাহু বিশিষ্ট, আগে কর্ণটা বের করি তারপরে আবার প্রশ্নটা পড়ে দেখব। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য,
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানা আছে যে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আমি মান বসিয়ে দিলাম। দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ হলো 5। 13 স্কয়ার করলে 169 আর 5-এর বর্গ করে হচ্ছে 25, উপরে √ এটার রুট করলে 5 9 14 4 হাতে 1 3 6 9 194। 194 বর্গমূল করলে দশমিক আসবে, তো সেটা দশমিক আনার প্রয়োজন নাই। আপাতত আমরা এরকমই রেখে দিচ্ছি কারণ অঙ্ক এখনো বাকি আছে। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়েছি। প্রশ্নটা এখন আবার দেখি। বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্যে কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। কর্ণ যেটা পেয়েছি, এই কর্ণের সমান বাহু বিশিষ্ট যদি একটা বর্গ হয়, সেই বর্গের ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য এখন এই √194 ধরে নিয়ে সেই বর্গটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এখন লিখি যে আবারও সেই প্রশ্ন মতে লিখতে পারি যে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই √194। প্রশ্ন মতে বর্গের বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে √194 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে এই বর্গটার ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করে দিলেই ক্ষেত্রফল হয়ে যায়। সুতরাং বর্গের ক্ষেত্রফল রুটটা রেখে দিয়ে আমাদের সুবিধাই হয়েছে। এখন যে এটার ক্ষেত্রফল বের করবো স্কয়ার করে, আচ্ছা বর্গ সেন্টিমিটার, স্কয়ার আর রুটটা কেটে দিলেই হিসাব হয়ে যায়। 194 স্কয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, 23 নম্বর সৃজনশীলটার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। উক্ত আয়তক্ষেত্র মানে খ নম্বরে যে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছিল, অর্থাৎ যেটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার আর প্রস্থ হলো 5 সেন্টিমিটার, সেটার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় আর প্রস্থ 20% যদি বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল দুইটাই বৃদ্ধি করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে নির্ণয় করতে বলেছে সেটা। তো দৈর্ঘ্য প্রস্থ প্রথমে আমরা লিখে নিয়েছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত সেটা প্রথমে বের করি। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই ক্ষেত্রে 13 গুণ 5 বর্গ সেন্টিমিটার, স্কয়ার সিএম, 5 13 65 স্কয়ার সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধির কথা বলা হয়েছে। 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে? 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য আগের দৈর্ঘ্য হচ্ছে 13, তার সাথে বৃদ্ধির পরিমাণ হচ্ছে 13 এর 10%। 13 এর 10% অর্থাৎ 10/100। তো এটা হিসাব করলে হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য যেটা সেটা নির্ণয় হবে সেন্টিমিটার। 13 যোগ এখানে 10 100 কাটলে নিচে একটা 10 হয়, সেই 10 দিয়ে এই 13কে ভাগ করলে 1.3 সেন্টিমিটার। 13 সাথে যোগ করে দিলে 13 আর 1 14.3 সেন্টিমিটার। 14.3 সেন্টিমিটার হচ্ছে 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে এটা। আর প্রস্থের বেলাতে প্রস্থ 20% বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। 20% বৃদ্ধিতে প্রস্থ ছিল হলো 5, তার সাথে বৃদ্ধির পরিমাণ 5 এর 20%। 20% মানে হচ্ছে 20/100। দেখো এই হিসাবটা আমি একটু সংক্ষেপ করে দিই। 5 আর 20 উপরের সংখ্যা, গুণ করে দিলে 5 20 100, নিচেও 100 আছে, তাহলে ভাগ করলে শেষ পর্যন্ত এই অংশ মিলে 1 হবে। আর তার সাথে এই 5 যদি যোগ করে দেই 6 সেন্টিমিটার। অর্থাৎ 20% বৃদ্ধি পেয়ে
প্রস্থ হবে হচ্ছে 6 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? আগের ক্ষেত্রফল এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে 65 ছিল। এই ক্ষেত্রফলটা আমাদের পরে প্রয়োজন হবে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফলটা কত হলো? 14.3 আর 6 গুণ করলে সেটা পাওয়া যাবে। বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল লিখতে পারি, বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল, বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হয়েছে 14.3 আর প্রস্থ হলো 6 বর্গ সেন্টিমিটার। গুণ করলে ক্ষেত্রফল পাবো 14.3 আর হলো 6 গুণ 85.8, 85.8 বর্গ সেন্টিমিটার। তো এটা বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হবে এটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু? ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ। 85.8 থেকে আগের ক্ষেত্রফল ছিল 65, বিয়োগ করলে এটা 20.8 হবে, সহজ বিয়োগ, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। আমাদের শতকরা হিসাব বের করতে হবে। এখন শেষ ধাপটা, শেষ লাইনটা, শতকরা হিসাব বের করব। সুতরাং ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এটা সব সময় হচ্ছে যে আগের ক্ষেত্রফল ছিল তার উপরে হিসাব করতে হবে, যেমনটা লাভ ক্ষতির বেলাতে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় সেই রকম ব্যাপার। আর বৃদ্ধির পরিমাণ হচ্ছে 20.8। যেহেতু শতকরায় প্রকাশ করব এই জন্য একটা 100 গুণ করে শতকরা বা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। হিসাবটুকু একবারে ক্যালকুলেটারে করি। 20.8 তার সাথে হচ্ছে 100 গুণ করতে হবে, আর সেটাকে ভাগ করতে হবে 65 দিয়ে, তাহলে পাওয়া যাবে 32%। তো এই হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ প্রশ্ন যেমনটা ছিল যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তো ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে শতকরা 32% বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনীতে শেষে আরো 2টা সৃজনশীল প্রশ্ন আছে। সেই 2টা প্রশ্ন নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।